বাবা, এত এত পদের খাবার আজ রান্না করেছো যে মা? কোনো রাজদরবারের লোকজন আসবে নাকি গো? ভাবার ভঙ্গিমা করে মাকে জিজ্ঞেস করলো তনয়া। মা মুচকি এসে উত্তর দিলে, তোর মামা আসবে রে তনু, তাদের জন্য এত আয়োজন। আরিফা ওরা? হুম, কিন্তু এবার তাদের ছেলেও আসবে। হুম, বিদেশ ছিল যে সে? হ্যাঁ, শহরের মানুষ, তার উপরে ছেলে বিদেশি। আমাদের ওই ডাল ভাতে কি তাদের চলবে? এবার বুঝলাম। মা, খিদে পেয়ে গেছে গো। তোমার এই এত পদের রান্না দেখে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। একটা বেগুন ভাজা দাও না, গরম ভাতের সাথে খাবো। আচ্ছা দিচ্ছি, কিন্তু বড় বান্দরটা কোথায় রে? ওকে তো দেখলাম বিথি আপুদের সাথে যেতে। এই মেয়েকে নিয়ে আর পারি না। কই এসএসসি শেষ করেছে, এখন মায়ের কাছে সাহায্য করে টুকিটাকি কাজ শিখবে তা না, মহারানীর মতন ঘুরে বেড়াচ্ছে। আমার হয়েছে যত জ্বালা, পারি না বাপু আর। এরকম হাজারো বকবক করতে করতে কাজ করতে লাগলেন তিনি। তনয়া নিশ্চুপে উঠে সোহার কাছে গিয়ে বসলো। তনয়া আর সোহা দুজনেই সমবয়সী। এবার টেনে উঠল। সোহা তনয়ার কাকুর মেয়ে। জানিস, এবার বিদেশি ভাইয়াটাও নাকি আসবে। হুম, শুনলাম তো। আচ্ছা, উনি কি আরিফা আপুর মতো আমাদের সাথে মিশবে? আমি তো শুনেছি শহরের মানুষরা গ্রামের মানুষদের সইতেই পারে না, আর উনি তো বিদেশি। তাও ঠিক, কিন্তু যেখানে অরিন আপু আছে সেখানে এত ভাবনার কিছুই নেই। মিশতে না পারলেও অরিন আপু বাধ্য করবে মিশতে। মিলিয়ে নিস। চল, অরিন আপুকে খবরটা দেই। কিন্তু খুঁজবো কোথায়? আরে, আমাদের গ্রাম কি অত বড় নাকি? ছোটই তো, কোথাও না কোথাও পেয়ে যাব, চল। বলেই তনয়াকে টেনে নিয়ে গেল। উঠান পেরিয়ে বের হতে নিবে তখনই ডাক দিল লামিয়া, সোহার বড় বোন। কোথায় যাচ্ছিস? অরিন আপুকে খুঁজতে। কেন? আসলে মা খুঁজছিল। এটা সবে মাত্র পরীক্ষা শেষ হয়েছে, এখন একটু ঘুরু ফিরু। এমনিতে কয়দিন পর কলেজে ডাক পড়বে, অযথা কেন বিরক্ত করবি? আর তোদের না পরীক্ষার সেকেন্ড টার্ম, যা পড়তে বস। সোহা আর তনয়া ভিতরে চলে গেল। গ্রাম বাংলার প্রকৃতির সাথে অন্য কোনো প্রকৃতির মিল পাওয়া যায় না। আর হয় যদি সকালের মিষ্টি রোদ্রের মাঝে বহমান নদীর দৃশ্য, তাহলে তো কোনো কথাই নেই। এরকম দৃশ্য উপভোগে বিভোরত হরিণের মন কিছুটা বিরক্ত হলেও বিথির নামে মাত্র আফসোসের জন্য। বিরক্তিতে বিরু কুচকে এলো ওর। এই সুন্দর পরিবেশ উপভোগের মাঝে এরকম আশাহত সুর ওর বিরক্তির মূল কারণ। এভাবে কেন তাকিয়ে আছিস? আমি তো শুধু বললাম তোর ভাই আমাকে না বলে চলে গেছে। হরিণের এই মুহূর্তে ঠাঁটিয়ে বিথিকে দুইটা থাপ্পড় মারতে মন যাচ্ছে, কিন্তু আপাতত সেই ইচ্ছা দমন করে মেয়েকে এসে বলতে লাগলো, হ্যাঁ, এই জন্যই তো ভাইয়া যখন বলতে এসেছিল বিথি আমি যাচ্ছি, তখন কে জানি বলেছিল যাচ্ছ যাও, তাতে আমার কি। বিথি ভরকে গেল। পরক্ষণে গাল ফুরিয়ে বলল, আমি কি করতাম? তোর ভাই যাওয়ার আগে আমায় বলেছে যে সে শহরে যাচ্ছে কাজের জন্য। আরো আগে বললে কি হতো? ভাইয়া যদি আরো আগে বলতো, তুই এভাবেই মুখ ফুলিয়ে থাকতি মন খারাপ করে? যাওয়ার আগে প্রিয় মানুষকে এভাবে মন মরা দেখতে কার ভালো লাগবে? আর ভাইয়া কি শখ করে গেছে নাকি? এখানে তেমন কোনো কাজ নেই, নিজে কিছু করতে গেলেও অনেক খরচ। এত টাকা কই পাবে? শহর না গিয়ে জীবন চলবে? এই দেখ, তোরা দুইটাও তো কলেজের জন্য শহরে তোদের আত্মীয়দের কাছে চলে যাবি, বেচারে আমি একাই গ্রামে থাকবো। তুই মন খারাপ কেন করছিস? তোর তো এমনিতেও গ্রাম ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু তোরা না থাকলে আমি তো একা হয়ে যাব। সামর্থ্য থাকলে তোদের সাথে একই কলেজের হোস্টেলে থাকতাম। আমরা দুজন যদি ম্যানেজ করে দেই। না, মা মানবে না। মন খারাপ করিস না, বন্ধে আমরা আসবো। আচ্ছা বাদ দে, নে এবার উঠি, বাড়িতে গেলে নির্ঘাত বকুনি খাবো আজ। বিথি হৃদিতা অরিনের সাথে উঠে হাঁটা লাগালো বাড়ির উদ্দেশ্যে। ও অরিন, হনো না। পাশ থেকে কেউ ডাক দেওয়ায় তিনজনই তাকালো। রামু তার পান খাওয়া লালচে দাঁত কেলে ওদের দিকে তাকিয়ে আছে। আবার ইনি? কি চাই? রামু আবারও দাঁত কেলিয়ে বলল, ওই অরিনাফা কইল মোরে ওই লম্বা ধবধবে ফর্সা মায়েরার লগে বিয়া দেব। তা ফোন নাম্বার আসেনি গো?
হৃদিতা মুখ চেপে হাসল। একদিন মজা ছলে হরিণ ওনাকে ক্যাটরিনা কাইফের ছবি দেখে বলেছিল তার বউ বানাবে। সেই থেকে বেচারা সুন্দরী বউয়ের আশায় বিয়ে করছে না। হরিণ হতভম্ব। মানুষ কতটা ভোলা ভালা হলে এখনো নায়িকার জামাই হবার স্বপ্নে মশগুল থাকে। কি গো আফা? হরিণ কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো, মুখটা সিরিয়াস ভঙ্গিমা করে বলল, ভেবেছিলাম তো দিব, কিন্তু তোমার কপালে যে সে নেই। কথাটা বলে কাদা কাদা ভঙ্গিতে তাকালো। এইহান কিয়া কো আফা? আরে উনি কিছুদিন আগেই ভিকিকে বিয়ে করে মধুচন্দ্রিমা কাটাচ্ছে। রামু মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বিয়া করি হালাইছে? তুমি ওনাকে ভুলে যাও গো, আর বিয়ে করে ফেলো, ঠিক আছে? আমরা যাই। বলেই এক মুহূর্ত দাঁড়ালো না, দিল তিনজনে দৌড়। কিছু তো দৌড়ে গিয়ে ব্রেক কষল তিনজনই। পিছে ফিরে রামুর উদাসীন চেহারা দেখে তিনজনে আফসোসের সুর তুলে মুহূর্তেই হট্ট হাসিতে মেতে গেল। আহারে, কত বড় ধোকাটাই না খেলো। হয় অরিন, ওদিকে কি দেখছিস? দূরেই এক যুবককে দেখছিল হরিণ। তার চোখে মুখে বিরক্তি দেখে মনে হচ্ছে বেশ অস্বস্তি হচ্ছে তার। রুদিতার কথায় ওকে বলল, গ্রামের মাটিতে বিদেশি বাবুর ঢেরা বসেছে দেখা যাচ্ছে, সামনে দেখ। দুইজনও সেই যুবককে দেখলো। অরিন এগিয়ে গেল, তার পিছু পিছু বিথি আর রীতিতাও। কিছু তো যেতেই যুবকে কর্কশ কণ্ঠ শোনা গেল, কাউকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত মেজাজে বলছে, গাড়িতে আসার সময় বেশি করে ফুয়েল ভরতে পারলেন না? এই দেখি বড়লোকের ছেলে। দেখতো মাশাল্লাহ। ওই শুরু তোদের লুচুগিরি, চুপ থাক, দেখতে দে। তুই এখানে থেকে এদের সাথে কি করবি? ছেলেটার চেহারাটা পরিচিত লাগছে, তাই মনে করার চেষ্টা করব। বাড়ি গিয়ে মনে করিস, চল। কিন্তু অরিন, দুপুরে বাড়ির বাইরে থাকা ঠিক না। জানিস তো গ্রামে কিরকম সব লোক থাকে, কারো নজরে পড়লে সমস্যা। হরিণ আর কথা বাড়ল না, ঘুরে হাঁটা লাগালো। তখনই পেছন থেকে কেউ হরিণ আপু বলে ডাক দিল। তিনজন আবার ফিরে তাকালো। ডাক দেওয়া মানুষটিকে দেখে মুচকি হেসে বলল, আরিফা, তুই এখানে? হরিণ আরিফার পেছনে লক্ষ্য করতেই দেখলো ওর মামা মামি দাঁড়িয়ে, সাথে ওই ছেলেটা। আরে আমরা তো তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে গাড়ির তেল শেষ, আর রাস্তাটাও খেয়াল নেই বাবার, তার উপর ফোনে নেটওয়ার্কও নেই। মামা হরিণের দিকে এগিয়ে এসে বলল, কেমন আছিস মা? হরিণ মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ। যাক, এখন আমাদের বাড়ি নিয়ে চলো, ভাইয়ার মেজাজ সেই রকমে গরম হয়ে আছে। হরিণ একবার ছেলেটার দিকে তাকালো, এতক্ষণে বুঝতে পারলো মুখটা কেন পরিচিত লাগছিল। বাড়ি এখান থেকে বেশি দূর না, মাঠ পেরিয়ে গেলেই বাড়ি, হেঁটেই যাওয়া যাবে। পেছন থেকে বিস্মিত কণ্ঠে ছেলেটি বলে উঠল, এই উত্তপ্ত রোদে গাড়ি ছেড়ে হেঁটে মাঠ পার করতে হবে? হরিণ ভ্রু কুচকে তাকালো। আহামরি এত বড় মাঠও না যে পার করতে করতে রাত হয়ে যাবে, কেবল 5 মিনিটের রাস্তা। 5 মিনিটের পথ হাঁটতে পারবে না নাকি? উফ, এমনিতেই এই গাড়ির জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এখন আবার হাঁটতে হবে। পাশ থেকে হরিণের মামা বিরক্ত কণ্ঠে বলে উঠল, আদ্রিয়ান, সামান্যই তো, কথা না বলে হাঁটো। হাগ্যতা হাঁটার উদ্দেশ্যে সবার সাথে পা বাড়ল আদ্রিয়ান, কিন্তু মাটি ভেদ করে বেরিয়ে আসা শিকড়েই হোঁচট খেয়ে পড়ে গেল। তা দেখে আরিফা জোরে হেসে দিল, তুই দেখি হাঁটতেও পারিস না ঠিক মতো। যত সব, এই জন্যই আমি গ্রামে আসতে চাইনি। গ্রাম মানেই অসহ্যকর। হরিণ বিরক্তি নিয়ে তাকালো। গ্রাম মানেই অসহ্যকর, কিসব বলছেন উনি? হাঁটতে পারেন না নিজে, আর দোষ দিচ্ছেন গ্রামের? হাজিয়ান ভ্রু কুচকে হরিণের দিকে তাকালো। এতক্ষণ ভালোভাবে না দেখলেও কালো কামিজ পরিহিত হরিণকে একটু পর্যবেক্ষণ করে নিল। দেখতে সাধারণ হলেও চেহারায় অদ্ভুত মায়া আছে। আদ্রিয়ান ওসবে পাত্তা না দিয়ে কর্কশ কণ্ঠে আবারও বলে উঠল, I am not interested to say anything about it at this moment. ফোঁস করে শ্বাস ছাড়ল হরিণ। আপন মনে বিড়বিড় করে বলল, ইংরেজের বংশধর। মাঠের মধ্য দিয়ে হেঁটে চলেছে সবাই।
আদ্রিয়ান বিরক্তি নিয়ে হাঁটছে। মাঠের কিছু অংশ ভেজা থাকায় পিছলে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলাচ্ছে বারবার। অয়ন একবার ওর দিকে তাকাচ্ছে তো একবার সামনে ঘুরে মিটমিট করে হাসছে। মূলত আদ্রিয়ানের এই দশা ও চরম উপভোগ করছে। ধপাস করে কিছু পড়ার শব্দ হয়, সবাই হাঁটা থামিয়ে পিছিয়ে ফিরে তাকালো। কাদা মাটিতে কাদা লেপটে বসে আছে আদ্রিয়ান। পা পিছলে কাদার মাঝেই পড়ে গেল। এবার আর নিজেকে সংযত রাখতে পারল না অরিন। শব্দ করে হাসতে লাগলো। ওর হাসি শুনে আরিফাও হাসতে লাগলো। বিথি আর রীতিও মুখ চেপে হাসছে। আদ্রিয়ান এর বাবা মা হাসবে না আফসোস করবে বুঝতে পারছে না। ওদের হাসি দেখে রাগী শরীর কাঁপছে আদ্রিয়ানের। অরিন বুঝতে পেরে হাসি থামালো। সতর্ক পায়ে আদ্রিয়ানের কাছে গিয়ে হাত বাড়িয়ে দিল। আদ্রিয়ান এক পলক তাকিয়ে বলল, No need. বলেই একা একাই উঠতে গিয়ে আবারও পড়ে গেল। এবার বিথি আর রিদিও শব্দ করে হেসে দিল। আদ্রিয়ানের রাগ হচ্ছে প্রচুর। সামনে কারো হাত দেখতে পেয়ে হাতের মালিকের দিকে তাকালো। হরিণ তার তাকানো দেখে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, মিস্টার ইংরেজ বাবু, যেটা পারেন না সেটা নিয়ে অ্যাটিটিউড না দেখানোই উচিত। এতক্ষণে আমার হাত ধরে উঠেও পড়তে পারতেন, কিন্তু না, ইগোর জন্য সেই আবার পড়লেন। এবার তো ধরুন। আদ্রিয়ান অবাক কণ্ঠে বলল, ইংরেজ বাবু? অরিন আবারও হাতের দিকে ইশারা করলো। এভাবে বারবার পরে অপমানিত হওয়ার থেকে হিগুকে সাইডে রেখে ওর হাত ধরাই বেটার। এই ভেবে আদ্রিয়ান ওর কাঁদায় লেপটে যাওয়া হাত দিয়ে হরিণের হাত ধরল। হরিণ শক্ত করে ধরল। অরিনের সাহায্যে উঠে দাঁড়ালো ও। হাত ছেড়ে আবার সামনে যেতে নিলেই পিছলে পড়তে নিল, কিন্তু তার আগেই অরিন ধরল। মশাই, একটা কাজ করুন, বাকিটা কাদাময় রাস্তা আমার হাত ধরেই পার করুন। গ্রামের মেয়ে, তাই এই রাস্তায় চলাচলের অভ্যেস আছে। আদ্রিয়ান কথা বাড়ল না। এভাবে পড়লে লোকে কি বলবে? এমনি ব্লেজার প্যান্ট কাদায় ভরে গেছে। উঠোনে তনয়া পড়ছিল। সোহা ভিতরে গেছে জামা কাপড় নিতে। সামনে কয়েক জোড়া মানুষের পদধ্বনি শুনতে পেয়ে বইয়ের থেকে নজর সরিয়ে সামনে তাকালো। সামনে তাকাতেই চোখ পড়লো প্রথমে কাদায় ল্যাপটানো আদ্রিয়ানের দিকে। মুহূর্তেই ফিক করে হেসে দিল। তনু মনু কেমন আছিস? আলহামদুলিল্লাহ। মামা মামি কেমন আছো তোমরা? দুজনেই বলল, ভালো। আদ্রিয়ান চারপাশে কাউকে খুঁজতে লাগলো। মূলত অরিনকে দরকার। এভাবে আর কতক্ষণ? ফ্রেশ হতে হবে তো। সারা ওরটা কোন দিকে কাকে জিজ্ঞেস করবে বুঝছে না। এই শুনো, তনয়াকে সামনে পেয়ে তাকে ডাকলো। জি ভাইয়া। আই ওয়ান্ট টু টেক শাওয়ার, ওয়ের ইজ ইট? তনয়া ফ্যাল করে তাকালো। যদিও কি চাচ্ছে বুঝতে পেরেছে, কিন্তু এ তো ফটো ইংলিশ কেন বলে? পেছন থেকে হরিণ বলল, আসুন, আমি নিয়ে যাচ্ছি। আদ্রিয়ান অরিনের সাথে গেল। বাড়ির পেছনে একটা ইট পাথরের ছোট্ট ঘর দেখতে পেল। কল চেপে পানি তুলে দিতে হবে নাকি নিজে নেবেন? মানে? হরিণ দরজা ঠেলে দিল। উপরে কোনো আস্তরণ নেই। ওপর দিকে খোলা, দেয়াল যথেষ্ট উঁচু, তাই কেউ চাইলেও এটা টপকে দেখতে পারবে না। ভিতরে এক কোণে বালতি আর মগ রাখা আছে। চাপ কলের নিচে তার বামে গোসলের জন্য সাবান, শ্যাম্পু, আরও কিছু জিনিস। সবটুকু মিলিয়ে অসাধারণ একটা গোসলখানা। কিন্তু চাপ কল চেপে পানি তুলতে হয়, এটা বিরক্ত লাগলো আদ্রিয়ানের। আজকে তুলে দাও, আমি টায়ার্ড। হরিণ কথা বাড়ল না। চুপচাপ কল চেপে 2 বালতি পানি ভরে দিল। দিয়ে পেছনে ঘুরতেই চোখ ছানা বড়া। 2 হাত চোখ চেপে মৃদু চিৎকারে বলল, আরে আরে, আচ্ছা অসভ্য লোক তো আপনি। হোয়াট? হরিণ চোখ ধরে রেখেই বলল, এখানে একটা মেয়ে আছে, তার সামনেই নিজের টি শার্ট এভাবে খুলতে লজ্জা করলো না আপনার? আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকালো। হরিণ এখনো চোখে হাত দিয়ে আছে। মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। বেশ অনেকক্ষণ চোখে হাত দিয়ে রাখার পরও কোনো সাড়া না পেয়ে হাসতে হাসতে মুখ থেকে হাত সরিয়ে নিল। তাতেই ওর চোখ ছানা বড়া। আদ্রিয়ান ওর থেকে 1 আঙুল দূরে দাঁড়িয়ে আছে, তাও উইদাউট টি শার্ট। সব শক্তি দিয়ে চিৎকার করে পেছাতে নিলে, হাফ স্লিপ করে মেঝেতে পড়তে নিলেই আদ্রিয়ান ওর 1 হাত ধরে আটকে নিল। আপনি মারাত্মক অসভ্য একটা লোক। হাত ছাড়ুন, অসভ্য। আমি অসভ্য? হ্যাঁ, অনেক অসভ্য, মারাত্মক অসভ্য, 1 নম্বরের। আর কিছু বলার আগে আদ্রিয়ানকে ছেড়ে দিল।
এভাবে হুট করে ছেড়ে দেওয়ায় ব্যথা না পেলেও একটু ভরকে গেল। ফাজিল লোক, আপনার জন্য আমিও ভিজে গেলাম। এভাবে কেউ ফেলে দেয়? ছাড়তে কে বলেছিল? অরিন কটমট করে তাকালো। ফাজিল অসভ্য ইংরেজ বাবু। এখন কি আমার সাথে শাওয়ার নিবে মিক্স? অরিন জলদি উঠে দাঁড়ালো, দাঁত কিরমির করে অসভ্য বলে বেরিয়ে গেল। আদ্রিয়ান হাসলো। হরেন আপু, তুমি ভেজা কেন? কাদায় পড়েছিলে নাকি? কাদায় পড়লে গায়ে কাদা থাকার কথা না? তাও ঠিক। তাহলে পানি আছে দেখিস না চোখে? এই বান্দর, তুই ওর সাথে চেঁচামেচি কেন করছিস? কপাল আমার। বলেই হনহন করে ভেতরে চলে গেল। সোহা ভাবুক ভঙ্গিতে বলল, এর আবার কি হলো? ঘরে এসে খাটে বসে ফুঁসতে লাগলো। তনয়া শুকনো কাপড় গুছাচ্ছিল। আপু কি হয়েছে? অসভ্য। কি? এত কি করছিস কেন? কাপড় গুছা না। তনয়া পাত্তা দিল না। এই মেয়ের কখন কি হয় তা আজও বুঝে উঠতে পারেনি। খাবার খেতে আসলো সবাই। আদ্রিয়ান তখনও হরিণের দিকে তাকিয়ে হাসছে। হরিণের গা জ্বলছে। খাবার মোটামুটি ভালো, কিন্তু পানি নিয়ে আদ্রিয়ানের সমস্যা। এরা আর্সেনিক মুক্ত চাপ কলে পানি খায়, যা ওর রুচিতে যাচ্ছে না। শহর থেকে আনা মিনারেল ওয়াটার দিয়েই কাজ সারল, কিন্তু এই পানি হাজি যাবে। কাল কীভাবে ম্যানেজ করবে ভাবতেই নিজের বাবা মায়ের রুমে গেল। মা, আমি কাল ফিরে যাব। এই পরিবেশে আই কান্ট ম্যানেজ মা। আদ্রিয়ান, এভাবে আজই এলে আর কাল গেলে লোকে কি বলবে? আই ডোন্ট কেয়ার বাবা। এসেছি, সবাইকে দেখেছি, এনাফ। এখন ব্যাক করছি। তোমরা তোমাদের মন মতো এসো। বলেই বেরিয়ে গেল। ছেলেটাকে আর দেশি কালচার উপভোগ করাতে পারলাম না, দোষটা আমাদেরই। ছোট থেকে যদি ওকে বিদেশে বড় না করতাম, হয়তো এই পরিবেশটাকে উপভোগ করতে পারতো। দুজনেই দীর্ঘশ্বাস ফেলল। বাইরে অরিন সবটাই শুনল। নক নক। আসবো ইংরেজ বাবু? তুমি এসো। চলে যাচ্ছেন? ইয়াহ, কালকে সকালেই। থেকে যেতেন। আদ্রিয়ান দুষ্ট এসে বলল, কেন দুপুরের ঘটনা ভুলে গেছো বুঝি? হরিণ রেগে গেল। আপনার সাথে কথা বলাই বৃথা। মারাত্মক ফাজিল আপনি। ধ্যাত। চলে যেতে নিয়েও ফিরে এসে আদ্রিয়ানের খাটে বসল। আদ্রিয়ান কিচ্ছু বলল না। মেয়েটা মিশু, কয়েক ঘন্টায় আদ্রিয়ানে ওর সাথে ফ্রি হয়ে গেছে। আপনি কখনো ভোরের বাতাস উপভোগ করেছেন? করেছি তো, বিদেশে কত ভরে উঠেছি, অনেক ভালো লাগে। বিদেশ আর গ্রাম বাংলা এক না ইংরেজ বাবু। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। আদ্রিয়ান তাকালো, অনেক কথা বোঝার চেষ্টা করলো। জানেন, আমাদের দেশ এই ছোট্ট ছোট্ট গ্রামগুলির জন্যই অনেক সুন্দর। গ্রামের আলোতে আমরা দু চোখ মেলেছি, বুক ভরে নিয়েছি দূষণ মুক্ত বাতাস। মাঠে চাষের শস্য কণা, বাগানের ফলমূল মিটিয়েছে সুধার চাহিদা আর দেহের পুষ্টি। এখানকার মাঠ ঘাট, গাছ গছালি, জীবজন্তু, নদী নালা, পুকুর ও মানুষজনের সঙ্গে ঘেটেছে হৃদয়ের গভীর যোগ। চারিদিকে আম, জাম, নারিকেল, কাঁঠাল, সুপারির বন বিথি, এ যেন আবহমান গ্রাম বাংলার একটি ছায়া, ঢাকা শান্তির নীড়। গ্রাম আমাদের শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, যা শহরে বা বিদেশে পাবেন না। বাংলার গ্রামগুলোর এমনই রূপ। এই গ্রামগুলি হলো আমাদের দেশের প্রাণবিন্দু। ছায়া শীতল শান্ত পরিবেশে গ্রামগুলির অবস্থান হয় মাঠের প্রান্ত ছুঁয়ে কতগুলো বাড়ির ঘরের জটলা, অথবা জনপদের পা ছুঁয়ে দিগন্ত বিস্তৃত অবারিত সবুজ চাষের মাঠ। অনেক অনেক গ্রামের মাঝে দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা নদী, ছোট ছোট পুকুর, কোথাও পায়ে হাঁটা সরু পথের দুধারে বাঁশের ঝাড়, কোথাও আবার ঝুড়ি নামিয়ে গ্রামের সমস্ত ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন বটগাছ। ঘন ছায়াতে আম কাঁঠালের বাগান যেন রাখালের খেলাঘর।
মুক্ত বাতাসে মনের আনন্দে পাখিদের ডাক, কোকিল ডাকে পঞ্চমে, চাতকের কাতর ধ্বনি, ঘুঘুর ক্লান্ত স্বর গ্রাম্য প্রকৃতির রূপকে দেয় এক নতুন বাহবা। এক এক ঋতুতে এক এক রূপ, আহা কি মনোরম মুগ্ধকর। ঋতু পরিবর্তনের সাথে সাথে নতুন সাজে সজ্জিত হয় বাংলার গ্রামগুলি। গ্রীষ্মের খরতাপে পুকুর, খাল, নদী নালা শুকিয়ে যায়, দূর দূরান্ত পর্যন্ত শস্য শূন্য চাষের জমি, চারিদিকে শুষ্ক রুক্ষ ভাব, জনমানব শূন্য মাটির রাস্তার ঘুঘুর মন উদাস করা ডাক বাংলার গ্রামের এক পরিচিত চিত্র। বর্ষার আবির্ভাবে আকাশে ভেসে বেড়ায় সজল মেঘমেলা, এক নতুন জীবনের আশ্বাসে সবুজ সাজে সেজে ওঠে বাংলার প্রকৃতি। অরুণ আলোর অঞ্জলি নিয়ে হাজির হয় শরৎ। হেমন্তের শিশির আর হিমের পরশে মাঠের মঞ্জুরিত সর্ষে ধরে সোনার রং। শীতের কুয়াশা ঢাকা সকাল আর উত্তরে হিমেল হাওয়ায় জড়তার ভাব। আগুনের আলোর সোনার কাঠিতে বাংলার গ্রামের সকাল হয়। গাছের পাতা ঝরে আবার নতুন পাতায় ফুলে ফলে ডালগুলি নতুনভাবে সেজে ওঠে। দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনাকে কাটিয়ে অনেক গ্রামই উন্নত হয়ে উঠেছে। আগের মতো গ্রামগুলিতে আর বিদ্যুৎ, শিক্ষা, পথঘাট, যানবাহনের অভাব নেই। শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামগুলি উন্নত হয়েছে, তবুও এখনও বাংলার গ্রামগুলিতে আছে সরলতা, শান্তি, বুক ভরে টেনে নেওয়ার মতো প্রাণত বাতাস, আর চোখ ভরে দেখার মতো সজল শ্যামলতা। হাজিয়ান অবাক চোখেই তাকিয়ে আছে। আপনার কাছে আর্জি, যে কয়েকটা দিন আছে আমার মতো, অর্থাৎ গ্রামের মানুষদের মতো থেকে দেখুন, ভীষণ উপভোগ করবেন, ছেড়ে যেতেই চাইবেন না, এর প্রতিটা জিনিস উপলব্ধি করতে পারবেন। হরিণ দাঁড়ালো, এগিয়ে যেতে যেতে বলল, এখন আপনি ভাবুন, আমার মতো উপভোগের মজা নেবেন নাকি কাল চলে যাবেন, বাকিটা আপনার ইচ্ছে। আমি আমার অনুরোধ করেছি, সেটা রাখবেন কিনা আপনার বিষয়। শুভরাত্রি ইংরেজবাবু, সকালেই না হয় জানবো উত্তর। টাটা। চলে গেল হরিণ। আজিয়ান ভাবলো কিছু ভেবে মুচকি হাসল। সকালে উঠোনে সবাই বসে আছে। হাজিয়ান বের হবে একটু পর। হরিণ দাঁত দিয়ে নখ কাটছে। হাজিয়ান কি চলে যাবে? আজিয়ান জিন্স আর টি শার্ট পরে বেরিয়ে এলো। সবাইকে এভাবে বসে থাকতে দেখে বলল, তোমরা এভাবে বসে আছো কেন? তুই তো চলে যাবি, তাই সবাই দেখা করে নিচ্ছে। হাজিয়ান হাসলো। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম থাকি কয়েকটা দিন, গ্রামটাও ঘুরে নেব। সত্যি? হুম। ইয়ে, আই লাভ ইউ ভাইয়া। সবার মুখেই হাসে। কারোরই ভালো লাগেনি হাজিয়ান আজকে চলে যাবে, তাই মন খারাপ করেছিল। এখন সবাই খুশি। হাজিয়া নয়নের দিকে তাকালো, ইশারায় বোঝালো, রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। অরিন মুচকি এসে সায় দিল। খুব তো বলো গ্রাম উপভোগ করাবে, আর এখানে বসে বসে আম খাচ্ছ। অরিন নদীর পাড়ে বসে হাম খাচ্ছিল। হামের নিচের অংশ একটু ছিঁড়ে সেখান থেকে হামের রস খাচ্ছে। এইভাবে আম খায় কেউ? ছি, কি বাজে! ওর খোসাটা দেখেছো? হরিণ বিরক্তির সহিত তাকালো। এ লোকের বিদেশি হাব ভাব সহজে বদলাবে না। বসুন। এই মাটিতে? গ্রামে মাটি থাকবেই, স্বাভাবিক। সরি, আই কান্ট। ফার্স্ট অফ অল আপনার এই ইংরেজি বলা বন্ধ করুন, আর গ্রাম উপভোগের প্রথম লেসন এটা। এখন আমার কথা না শুনলে আর যেভাবে করতে বলি তা না করলে উপভোগের চিন্তা বাদ দিন। ব্যাগপত্র নিন, বিকেলের ট্রেনে কেটে পড়ুন। এখন 2টো বাজে, 5টার ট্রেন পেয়ে যাবেন। কি করতে হবে ম্যাডাম? জিন্স হাঁটুর নিচ অব্দি গুটিয়ে নিন। হাজিয়ান বলল, এবার আমার মতো পা ভিজিয়ে বসুন। এটা না করলে হয় না? উপভোগ করতে হলে একটু তো সইতে হবে ইংরেজবাবু। আজিয়ান বসলো। না, তেমন খারাপ না, বরং অনেক ভালো। ঠান্ডা পানিতে পা ভিজিয়ে বসে এই কড়া রৌদ্রেও হিমশীতল বাতাস উপভোগ করা এক কথায় অসাধারণ। কেমন লাগছে?
দারুণ। এবার এটা নিন। একটা হাম এগিয়ে দিয়ে কেটে আনতে পারোনি? উফ, আচ্ছা মানুষ তো আপনি। বিদেশি কালচার শিরায় শিরায়। এটার নিচের দিকে দাঁত দিয়ে খোসা চিরুন অল্প, আর আমার মতো খান, দেখবেন মনে হবে অমৃত। It's so disgusting. আপনি আবারও ইংলিশ বলছেন। ওকে ওকে। খান। আদ্রিয়ান চোখ মুখ কুচকে হাম হাতে নিল। মূলত এভাবে ও খায়নি কখনো, ছোট থাকতেই বিদেশেই ছিল, তাই কেটে কুটে খাওয়ার অভ্যাস। হরিণের দেখানো নিয়ম অনুসারে খেতে শুরু করলো। এবার নদীর স্রোত দেখুন আর খান, দেখবেন ফুরফুরে লাগছে। আসলেই অসাধারণ লাগছে, গ্রামীণ প্রকৃতি কি সুন্দর। অয়নের কথায় ধ্যান ভাঙলো আদ্রিয়ানের। আরও খাবেন? আছে নাকি? না, তা নেই অবশ্য, কিন্তু কিন্তু হরিণ উঠে দাঁড়ালো। চলুন তাহলে। কোথায়? উপভোগের সেকেন্ড লেসনে। আদ্রিয়ান উঠল, জিন্স নামাতে নামাতে বলল, তো মিস, এটা লেসন ঠিক কয়টি? অফুরন্ত। হাম গাছের নিচে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান আর অরিন। অরিন আশেপাশে খুঁজে একটা পাথর নিয়ে হামে ঢিল ছুড়ল। আরে আরে, কি করছো? আম পারছি। তো এখানে কেন? তোমাদের বাড়িতেই তো আছে। চুরি করার নিউ এক্সপেরিয়েন্স নেবেন তাই। হোয়াট? যেটা শুনছেন তাই। বলেই ঢিল ছুড়ল। কয়েকটা মিস গেলেও ঢিল অনেক জায়গায় ঠিকভাবে লেগেছে, তাই 2-3টে আমও পড়েছে। আরে উঠছেন না কেন? আদ্রিয়ান বিরক্ত সহিত উঠাচ্ছে সব। এবার আপনি ঢিল ছুড়ুন। আমি? হ্যাঁ। অরিন আদ্রিয়ানকে যেভাবে বলল আদ্রিয়ান সেভাবেই ছুড়ল। কেমন লাগলো? নট গুড, বাট তখনই পেছনে কে যেন চিল্লাচ্ছে চোর চোর বলে। এরে, খবিশ চাচা মনে হয় টের পেয়ে গেছে, পালান। বলেই আদ্রিয়ানের হাত ধরে দিল তো। কিছু দূর যাওয়ার পর থামলো, দুজনেই হাঁপাচ্ছে। ছি, তুমি শেষমেশ আমাকে দিয়ে চুরি করালে। উফ, একটু একটু করলে কিচ্ছু হয় না। তুমি? মজা পেয়েছেন না? তা ঠিক, কিন্তু নো, কিন্তু কাল থেকে রোজ আপনাকে নিয়ে চুরি করতে যাব। বলেই হাঁটা লাগালো। আদ্রিয়ান চোখ বড় বড় করে বলল, আবার চুরি? বিকেলে সবাই মিলে উঠোনে পাটি পেতে বসেছে। আদ্রিয়ান রুমে থেকে বের হয়ে কাউকে খুঁজছে। সামনে সোয়াকে পেয়ে ডাক লাগালো। এই পিচ্ছি, শোনো। আমি? তুমি। সোহা কোমরে 2 হাত দিয়ে বলল, আমাকে দেখে আপনার পিচ্ছি মনে হয়? তো তুমি কি? পেছন থেকে লামিয়া বলে উঠল, ও হচ্ছে পাগনা বুড়ি ভাইয়া। তাই? ভালো হচ্ছে না কিন্তু লামিয়া আপু। বেশ হয়েছে, যা নিজের কাজে। সোহা গাল ফুলিয়ে চলে গেল। কিছু লাগবে ভাইয়া? ইয়া, আচ্ছা, এখানে কোনো শপ আছে যেটা মিনারেল ওয়াটার পাওয়া যাবে? আশেপাশে নেই, তবে এই যে বড় রাস্তার মোড় দিয়ে যে এলেন, ওখানে দোকানটাই পাবেন। ও, অ্যাকচুয়ালি আমার আনা পানি প্রায় শেষ, তাই আনতে হবে। আমি কাউকে দিয়ে তাহলে আনিয়ে দেই? না। মৃদু চিৎকারে অরিন বলে উঠল, তোর আবার কি হলো? কেন, আমাদের কি পানির অভাব পড়েছে যে পানি কিনে এনে খেতে হবে? ভাইয়া, এই পানি খেতে অভ্যস্ত না। অভ্যাস না মানে কি? দাঁড়ান। অরিন ঘরে গেল, 1 গ্লাস পানি নিয়ে এসে বলল, এটা খান। কাম অন অরিন, আমি সব তোমার মতো করতে পারবো না। প্লিজ ডোন্ট রিকোয়েস্ট মি ফর দিস। অরিনের মুখে উদাস ভাব ছেয়ে গেল। আনা পানিটুকু নিজেই খেয়ে ঘরে চলে গেল। এই অরিন, যা। বাবার আবার কি হলো বুঝি না বাপু। বলেই চলে গেল। আদ্রিয়ান অরিনের ঘরের দিকে এগিয়ে যেতেই অরিন দরজার কাছে আসলো। কাল থেকে প্রকৃতি উপভোগ একাই করবেন, আমি আর কিছু বলবো না। বলেই দরজা আটকে দিল। আদ্রিয়ান বুঝলো ও রাগ করেছে।
রাতে সবাই খেতে বসলে অনেকেই অরিনকে ডাকলেও সে খাবে না বলে জানিয়েছে। আদ্রিয়ান সবার চোখ ফাঁকি দিয়ে হয়নি রুমে আসলো। সে গলা খাকারি দিল, কিন্তু অরিন তাকালোও না। রুমে ঢুকে আদ্রিয়ান চুপ করে পাশে বসলো। গাল এমন টমেটোর মতো করে রেখেছো কেন? অরিন নিরুত্তর। আরে আমি এসবে অভ্যস্ত নই। আর কলের পানি? সময় পরিস্থিতি মানুষকে ভিন্ন পথে নেয়। এমন সময়ও তো আসতে পারে আপনি হয়তো আর বিদেশ বা শহরে আর না যেতে পারেন। তখন তখন কি করবেন? তখনও কি এই কিনে এনে পানি খাবেন, নাকি মানিয়ে নেবেন? এরকম সময় আসবে না। আল্লাহ চাইলে কি না করতে পারে। তাও আদ্রিয়ানকে থামিয়ে, থাক, আপনার মানিয়ে নিতে হবে না। আপনি খেতে যান, আমি আসছি। রেগে আছো? না, কারোর ইচ্ছের বিরুদ্ধে জোর করা উচিত না। আমি একদম রাগ করিনি। যান, আমি মুখে পানির ছিটা দিয়ে আসছি। অরিনের মুখ ভার বুঝতে পারল, কিছু না বলেই উঠে গেল। গ্রামে রাত 10টা মানেই মধ্যরাত। খাওয়া দাওয়া করে সব যে যার রুমে ঘুমাচ্ছে। এই সময় দরজায় কারো টোকা পেয়ে খুলে দিল আদ্রিয়ান। সামনে অরিনকে দেখে অবাক হলো। তুমি এত রাতে? অরিন মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল, ফিসফিসিয়ে বলল, ইংরেজ বাবু, জ্যোৎস্না বিলাস করবেন নদীর পাড়ে। আদ্রিয়ানও ফিসফিস করে বলল, এত রাতে? আরে রাত হয়েছে তো কি হয়েছে, আমি আর ভাইয়া কত গিয়েছি। গ্রামের লোক খারাপ ভাববে না? আমাদের গ্রামের মানুষ অনেক সরল, তাই কিছু ভাববেও না, বলবেও না। চলুন চলুন। আদ্রিয়ান গেল। ধীরে ধীরে বাতাস, নির্জন রাত। গ্রামের পথ ঘাটে কোথাও প্রাণের আভাস মাত্র নেই। মধ্য পূর্ণিমার রাত, চাঁদ যেন তার অপূর্ব শুভ্র আলো ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। সমস্ত নিসর্গ যেন জ্যোৎস্নার শুভ্রতায় আত্মলীন হয়ে গেছে। চাঁদের স্নিগ্ধ আলোয় প্রকৃতির এই শোভা দেখে আমি অভিভূত। মনে পড়ে রবীন্দ্রনাথের সেই গানের কলি, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তেরই মাতাল সমীরণে। বনের ভিতর দাঁড়িয়ে জ্যোৎস্নার প্রকৃতি অনুভব করা ভিন্ন এক অভিজ্ঞতা। হায় আয় চাঁদ মামা বলে ছোটবেলা থেকে আমাদের সঙ্গে চাঁদের নিবিড় আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলা হয়। চাঁদ যেন জীবনে স্নিগ্ধতার আলো ছড়ায়। কবি সাহিত্যিকটা চাঁদকে নিয়ে লিখেছেন স্মরণীয় কত কবিতার পংক্তি। এভাবে চাঁদ আর জ্যোৎস্না মানব জীবনে অমলিন হয়ে আছে। জ্যোৎস্না রাতে প্রকৃতিকে খুব মায়াবী দেখায়। চারিদিকে জ্যোৎস্নার শুভ্রতা, নদী তীরে দিগন্ত জোড়া প্রান্তরে দাঁড়ালে যে কোনো মানুষের মনে স্নিগ্ধতার বোধ জন্মে, আনন্দে ভরে যায় সারা মন। এবার বলুন তো কেমন লাগছে? সত্যি বলতে চন্দ্রালোকিত রাতের অপরূপ শোভা দেখার ভিন্ন এক অভিজ্ঞতা। ঘটনাক্রমে এ রাতে জ্যোৎস্নার রূপ মাধুরী অবলোকন করে আমি বিস্মিত। জ্যোৎস্না রাতের সৌন্দর্যের এমন অপূর্ব রূপ আমি আমার ক্ষুদ্র জীবনে আর কখনো অনুভব করিনি। ধন্যবাদ অরিন, তোমার জন্য এই রাতকে উপভোগ করছি। হরিণ হাসল। এখন ঘুমিয়ে পড়ুন, কালকে সকাল সকাল চুরি করতে যাব। আদ্রিয়ানের অরিনের কিছুটা কাছে গেল। হরিণ এতে অনেক ভরকে গেল আর ভয়ও পেল। হ্যাঁ, তো কাছে কাউকে দেখার, বিশেষত পুরুষকে দেখার অভিজ্ঞতা অনেক কমই, তাই ভয়ে চোখ বন্ধ করে ফেল। আদ্রিয়ান মুচকি হাসল। একটা কথা জানো অরি? হরিণ চোখ খুলল। তোমার চেহারা ইনোসেন্ট মার্কা হলেও তুমি অরিন ভ্রু কুচকে জানতে চাইল, কি? বজ্জাতের হাড্ডি। হরিণ ফোঁস করে শ্বাস ছাড়ল। আপনি একটা ফাজিল, অসভ্য, বজ্জাত। অরিন উঠে গেল। আদ্রিয়ান ওখানে বসেই হাসতে লাগলো। আদ্রিয়ান হাসতে হাসতেই বলে উঠল, আরে অরিন দাঁড়াও। পাখির কিচিরমিচির আর বাইরের হট্টগোলে ঘুম ভাঙলো আদ্রিয়ানের। পাশে হাত চেয়ে মোবাইলে টাইম দেখে নিল। ভোর 5টা বাজে। গ্রামে সবাই সকাল সকাল জেগে যায়, তাই বাইরে এত হট্টগোল। বিরক্তিতে মুখ কুচকে এলো। পাশ থেকে আরেক বালিশ নিয়ে মাথার উপর রাখলো। আগে আগে শুয়ে পড়লো। অভ্যাসের কারণে রাত 12টা অবধি জেগেছিল। দরজায় কখন থেকে কেউ নক করেই যাচ্ছে। এবার ঘুম ঘুম চোখে দরজা খুলে আবারও শুয়ে পড়লো। আরে আরে, ও ইংরেজ বাবু, আরে উঠবেন না, সবাই উঠে গেছে তো।
অরিন, প্লিজ, আই নিড স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। লে হালুয়া, ঘুমেও ইংলিশ বলা ছাড়ে না। আরে ও ইংরেজ বাবু! হরিণ আদ্রিয়ানকে ধাক্কাতে লাগলো। এবার আদ্রিয়ান যথেষ্ট বিরক্ত হলেও রেগে বসলো। সমস্যা কি তোমার? একটু শান্তিতে ঘুমাতে পারবো না? হরিণের মুখ মলিন হয়ে গেল। আদ্রিয়ান খেয়াল করলো কিছুক্ষণ নিজেকে শান্ত করে উঠে গিয়ে তোয়ালে নিল। ফ্রেশ হয়ে আসি। হরিণ মুচকে আসলো। ভোরের বেলায় এই সময়ে নদীর পাড়ে হাঁটার মজাই আলাদা। অরিন এই সময় না আনলে হয়তো এই সময়টাকে অনুভব করা যেত না। তনয় আর সোহাও সাথে আছে। চারজন মিলে সকালের এই মিষ্টি দূষণমুক্ত বাতাস উপভোগ করছে। আদ্রিয়ান কী ভেবে হরিণের দিকে তাকালো। মোটামুটি ফর্সা দেহে সাদা গোল গোল জামায় দারুণ লাগছে। মিটার চোখগুলো সুন্দর বেশ। যখন হাসে বা মন খারাপ করে চোখগুলো জানান দিয়ে দেয়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ান। কিছু একটা মনে পড়তেই চোখ সরিয়ে নিল। মনে মনে নিজেকে বকলো, নিজেই নিজেকে বলল, নিষিদ্ধ গাছে সায় দিস না, তোর জন্য নিষিদ্ধ, ও নিষিদ্ধ। খাবার ঘরটা মোটামুটি রকমের, সবাই একসাথে বসেছে। লোকজন বেশি হওয়ায় ভুনা খিচুড়ি আর ভর্তা করেছে। বেশ আরাম করেই খাচ্ছে। যদিও আদ্রিয়ান অভ্যস্ত না সকালে এত ভারী খাবার খেতে, কিন্তু নতুন কিছুতেই দোষ কি? খাবার গলায় আটকে গেলে নিজের পাশে রাখা বোতল থেকে পানি নিতে গিয়েও নিল না। পাশে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢাললো। তাই দেখে আদ্রিয়ানের মা বাবা খাওয়া থামিয়ে তাকালেন। হরিণও খেয়াল করলো। আদ্রিয়ান গ্লাসের পানি খেলো। কেমন মিষ্টি একটা স্বাদ, যদিও মিনারেল ওয়াটারের মতো না, তবে ভিন্ন রকমের স্বাদ। হরিণ আর মা বাবা মুচকি এসে খেতে লাগলো। নির্জন দুপুর স্তব্ধ সময়ের এই বিশেষ ক্ষণেই মানুষ নিজের মধ্যে এক ধরনের হারষ্টতা খুঁজে পায়। মানুষের জীবনে নেমে আসে মন্থরতা। অফিস আদালত ব্যস্ততার স্থান হলেও এই সময় মানুষ শান্তিতে শরীরে মন্থরতা আবিষ্কার করে। গ্রামের ফসলের জমিতেই কৃষকের এই সময় কোনো কাজ নেই। অলস এই ক্ষণে তার দু চোখে ঘুম জড়িয়ে আসে। আগুনের হলকার মতো সূর্যের তাপ শরীর স্পর্শ করে। কাঁচ ফেলে গাছের নিচে তখন অবস্থান নেয় কিশোর। মধ্যাহ্নের এই অবস্থা পর্যবেক্ষণ করে কবি বলেন, রৌদ্রময়ী রাতি ঝাঁঝা করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম। মধ্যাহ্নে পল্লী প্রকৃতিতে মানুষের মধ্যে আনন্দময় কিছু মুহূর্তের সৃষ্টি হয়। মনের ভালো লাগার বোধ কাটে আর ঝড়ের আভাস পেলে হাজির হয় আম গাছের নিচে। শহরে অবশ্য এরকম চিত্র দেখা যায় না। কর্মময় ব্যস্ত শহরে দুপুর যেন একরকম উপেক্ষিত, শীতাতপ নিয়ন্ত্রিত আভিজাত্য তাদের এরকম দুপুর উপভোগের খুব বেশি সুযোগ দেয় না। বাস্তবিক কোনো সিক্ততা, কিন্তু ওই রকম দুপুরে প্রকৃতিও বিমুখ হয় মানুষের মানসিক চাহিদার কাছে। তাই চারিদিকে শূন্যতা, হাহাকার, রূঢ়তা যেন মানুষের মনকে গ্রাস করে ফেলে। গ্রীষ্মের মধ্যাহ্নের ওই ক্ষণ প্রকৃতিতে দীর্ঘস্থায়ী হয় না। একসময় সূর্য ঢলে পড়ে শান্ত হয়ে আসে প্রকৃতির রুদ্ররূপ। গধূলি লগ্ন থেকে পাখির ঘরে ফেরা শুরু হয়। সূর্যতাপ রহিত প্রকৃতি একটু হলেও ঠান্ডা হয়ে আসে। ধীরে ধীরে সন্ধ্যা শেষে রাত নামে প্রকৃতিতে। তবে দীর্ঘ মধ্যাহ্ন প্রকৃতির বুকে যে স্মৃতি এঁকে দেয় তা মানুষের মধ্যেও স্থায়ী কল্পনার উচ্চারণ। অলস মানুষ বিশ্রামে পার করে গ্রীষ্মের এইরকম প্রতিটি মুহূর্ত, আর কল্পনা শক্তি শিল্পী গড়ে তোলে অপূর্ব নির্মাণ সৌধ। দুপুরে বাড়ির পেছনে আম গাছের নিচে বসে গল্প করছে বিথি, হৃদি, তনয়া, সোহা, লামিয়া আর অরিন। মোট কথা মেয়ে আড্ডা। লামিয়া ওদের থেকে অনেকটাই বড়, গ্রামেরই নর্মাল ভার্সিটিতে পড়ছে। লামিয়া আর সোহা আর আকাশ 3 ভাই বোন। অপরদিকে এদের কাকার ছেলে মেয়ে অর্থাৎ অরিন, তনয়া আর আদিব 3 ভাই বোন। ওই অরিন, সে কবে আসবে? তা তো জানি না, কাজের ছুটি পেলে এমনি তো শহরেই থাকবে। বিথি, এত উতলা হোস না। ও যদি বেকার থাকে, তোর বাবা মাও তোকে ওর সাথে বিয়ে দিতে চাইবে না। এই আপু, তুমি বিয়ে করবে কবে গো? লামিয়া ভরকে গেল। এই মুহূর্তে এই প্রশ্ন আশা করেনি। হরিণ মুখ চেপে হাসলো। আদিব ভাইয়া যখন মত দেবে তখন। লামিয়া হরিণের কান মলা দিয়ে বলল, খুব পেকে গেছিস তাই না? আহ আপু, লাগছে, ভুল কি বললাম? তুমি তো তার অপেক্ষায় দিন গুনছো। লামিয়া আরেকটু জোরে বলল, তুই অনেক পেকে গেছিস। আচ্ছা আচ্ছা, আর বলবো না, ছাড়ো। অরিন আপু,
হুম। ওই দেখো। আম গাছ থেকে একটু দূরে কোনায় রামু বসে আছে উদাস মনে। বেচারা এখনো শোক কাটিয়ে উঠতে পারলো না। আহারে, দুজনেই ফিক করে হেসে দিল। হরিণরা ওর কাছে গেল, ওর পাশে এসে বসলো, বসে বলল, কি গো রামুদা, এভাবে দেবদাস হয়ে বসে আছো কেন? হ্যাঁ, আমার থেকে কেমনে বিয়ে করলো অরিনাফা? হরিণের আফসোস হলো, বেচারা কিভাবে বোকা বানানো উচিত হয়নি। আমি অপর পাশে বসে বলল, একজন গেছে তাতে কি, নতুন আসবে। রামু কিছু বলল না। রামুদা, একটা উপদেশ দেই, পৃথিবীতে এমনিই হয়, একজন আসবে তো যাবে, কিন্তু ভালোবাসা থাকলে তাকে কোনো দিন হারাবে না। ভালোবাসা? আরে না, ভালোবাসা। হ্যাঁ, আবার কি তা? রামুদা, ভালোবাসা মিষ্টি একটা অনুভূতি, যেখানে দুজন দুজনকে বোঝে, কেয়ার করে। এক কথায় প্রকৃত প্রেম যা পাওয়া আজকাল দুষ্কর হয়ে উঠেছে। একজন দুটো তিনটে করে প্রেম শুরু করে দিচ্ছে। আজকালকার প্রেম বড়ই অদ্ভুত। আজকাল কার প্রেম, প্রেম ছাড়া বাকি সব কিছুই দেখা যায়, কিন্তু প্রকৃত প্রেমকে বোঝা খুব দরকার। কারণ মানুষ একজনের সঙ্গে কিছু বছর সম্পর্কে লিপ্ত থাকার পর সেই মানুষটি ধোঁকা দিলে তার দুঃখের কোনো শেষ থাকে না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে ছাড়া কোনো অস্তিত্বই নেই, এই সমস্ত কথা একজন আরেকজনকে খুব সহজেই বলে দেয়, কারণ এই সমস্ত কথা বলতে ট্র্যাক্স লাগে না। কিন্তু কিছু মাস বা কিছু বছর পরেই তাদের আসল রূপ দেখায়। কিন্তু তখন আর উপায় কি, দুঃখ ছাড়া? তুমি যাকে ভালোবাসবে, দেখবে সে তোমাকে কতটা পরোয়া করে। কারণ যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে সব থেকে বেশি তোমার পরোয়া করবে। তুমি তার সাথে থাকলে সুখ সুখ অনুভব করো নাকি দুঃখ অনুভব করো? তার সাথে থাকার সময় তোমার হালকা বোধ হয় নাকি ভারী ভারী অনুভব হয়, সেই খেয়াল করবে। তো মুই বুঝুম কেমনে মুই ভালোবাসি কাউরে? যখন কাউকে ভালোবাসবে, চোখ বুজে তাকে বিশ্বাস করবে, তার সাথে কথা বলবে, নিজেকে হালকা অনুভব করবে, তার মন খারাপ দেখলে ভালো করতে চাইবে, তার কোনো অনুরোধ ফেলতে পারবে না। তাইলে তো মুই অরিনাফারে ভালোবাসি। কিছু না খেয়েও হরিণের কাশি উঠে গেল। পেছনে হাজিয়ান চোখ বড় বড় করে রইল। শুরু থেকে এই ছিল ও। লামিয়া, সোহা, তনয়া, বিথি আর রিদি একসাথে বলে উঠল, কি লে হালুয়া, তুমি পাগল রামুদা? ও মা, মুই পাগল হমু কি আত্তে? রামি আফা কইল তো, এই দেখো তোমারে দেখলে মুই হাসি, তোমার লগে মুই কথা কইতে মোর ভালো লাগে। বলেই পান খাওয়া দাঁত বের করে হাসল। নম করে উঠে দাঁড়ালো হরিণ। আরে এই ভালোবাসা তো বোনের ভালোবাসা। রামু লজ্জিত পাওয়া ভঙ্গিমা করে বলল, লে, একদিকে ভালোবাসি কয় আরেকদিকে আফা ডাকে। হরিণ দাঁত কিরমির করে তাকালো লামিয়ার দিকে। এদিকে লামিয়া এখন শকে। ও বলল কি আর বেটা বুঝলো কি? ও অরিনাফা, কিছু কও না দেখি। আরে বললাম তো, তুমি তো ভাইয়া লাগো আমার। রামু এবার হরিণের হাত ধুল। ওই কিটরিনা মোরে সাইডা বিরাট কোহলিরে বিয়া করছে, তয়ারে মুই ছাড়ুম না। আরে ওটা ক্যাটরিনা না, ক্যাটরিনা। আর বিরাট কোহলি না, ভিকি। আর কোহলিও না, কোহলি। ধুর, তোমায় এগুলো বলছি কেন, হাত ছাড়ো। রামু নিজের মতো বকবক করেই যাচ্ছে। হরিণ এবার অসহায় চোখে হৃদির দিকে তাকালো। হৃদি আশেপাশে খুঁজে কিছু লতাপাতা নিয়ে এলো। ওগুলো হাসতে করে রামুর গায়ে উপর ছাড়লো। আর তনয়া ভয় পাওয়ার ভঙ্গিমা করে বলল, ওরে বাবারে, সাপ! রামু অন্যের হাত ছেড়ে গায়ে থেকে লতাপাতা ফেলতে লাগলো। ও মা গো! বলেই পিঠ থাপড়াতে থাপড়াতে দৌড় দিল। পেছন থেকেই কারো হুহা হাসির শব্দে সবাই তাকালো। আরিফা আর আদ্রিয়ান হাসতেছে। মূলত আরিফার সাথে এসেছিল পেছন দিকে ঘুরতে, এসেই এই কাণ্ড। হরিণ রেগে বলল, হাসছো কেন তোমরা? হৃদি, বিথি এক পলক তাকে ওরাও হাসি শুরু করলো। সেই সাথে যোগ দিল তনয়া, সোহা, লামিয়া। অনিবার কাদা কাদা ফেস করে বলল, তোমরাও?
বাহ বাহ, এতদিন অবাস্তব মেয়ের জন্য কল্পনা জল্পনা করে রেখেছিলে, এখন অরিনাপুর জন্য? বলেই হ্যাঁ এক দফা হাসল। লামুর বাচ্চা, ওকে এসব ফালতু কথা কে বোঝাতে বলছে? আরে আমি কি জানি নাকি, ও উল্টো বুঝবে। তবে যাই বল, রামু আর তুই হেব্বি হবে। দেখ ছাতার মাথা। বলে ওখান থেকে চলে আসলো। সবাই আরেক দফা হাসলো। বিকেলে মন খারাপ করে নদীর পাড়ে বসে আছে অরিন। হাজিয়ান তখন পাশে বসলো। কি ব্যাপার, মন খারাপ? হুম দুপুরবেলায় ঘটনার জন্য? হুম হুম তাহলে কালকে বিথি আর রিদি চলে যাবে। কোথায় যাবে? আরে ওরা তো ঢাকায় কলেজে পড়বে, তাই এক্সাম দেবে। তো ওরা বিথির মামার বাসায় থেকে এক্সাম দেবে, আর টিকলে ওখানের হোস্টেলে উঠে পড়বে। আর তুমি? আমাদের কি আর এত সামর্থ্য আছে? 3 বেলা খেতে পাই, এই অনেক। বাবার শরীর ইদানিং ভালো না, খেতেও তেমন ফসল হয় না। ভাইয়া কিছুটা রোজগার করে শহরে, আর মাসে মাসে টাকা পাঠায় কাজের জন্য। গত কয়েক বছরেও আসেনি এমুখ। তার উপর আমি শহরে এত বড় কলেজে ওদের সাথে গেলে টাকা পাবো কই? আর হোস্টেলেই বা উঠবো কিভাবে? তোমার রেজাল্ট কি এসএসসি? A+ শুধু। গুড। আপনারা তো পরশুদিন চলে যাবেন, তাই না? আফিফার পড়া নষ্ট হচ্ছে, বাবার আর আমার কাজও আছে, তাই। সবাই চলে গেলে কেমন একা হয়ে যাব। সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি চলো। বিথি আর রিদি চলে গেছে। যাওয়ার সময় অরিনকে বিদায় দিতে গিয়ে দুজনেই কেঁদে উঠল। এতদিন একসাথে ছিল তাই। স্টেশন অবধি হাজিয়ানের সাথে হরিণ গিয়ে এগিয়ে দিল। ওদের ট্রেনে ওঠানোর পর ওরা চলে যাচ্ছিল। জানেন, আমি এই ট্রেনে কখনো উঠিনি। কেন? আরে আমি তো গ্রামের বাইরেই পা রাখিনি এখন অবধি। বুঝলাম ব্যাপার, খুব জলদি এটাতেও উঠবে। কিভাবে? ভাগ্য। গ্রামের মেঠো পথে হেঁটে যাচ্ছে আদ্রিয়ান আর অরিন। চাইলে এই ভ্যান গাড়ি নিতে পারত, কিন্তু আদ্রিয়ান স্টেশনের আশেপাশটা দেখতে চাচ্ছিল। অরিন, তুমি না থাকলে হয়তো গ্রাম সম্পর্কে এত অজানা কথা জানতেই পারতাম না। গ্রাম মানেই একটা মিষ্টি অনুভূতি, এই জন্য তো কখনো এটা ছেড়ে যেতে মন চায় না। মন ঠিক করে নাও, কে বলতে পারে ভাগ্য তোমায় শহরে নিয়ে ফেলতেও পারে। মোটেও না। মোটেও? হ্যাঁ, ধরো তোমার কোনো শহরে ছেলের সাথে বিয়ে হলো। আমি বিয়েই করব না। বলাটা সহজ, কিন্তু পরিস্থিতি এক থাকে না ভাগলি। হরিণ অবুজ চোখে তাকালো। কিছু দূর যেতেই ভ্যান নিল। এতখানি পথ হেঁটে যাওয়া সম্ভব না। আর একটু দূর যেতে ভ্যানে আরেক যাত্রী উঠল। হরিণ মুখে বিরক্তিকর ভাব বজায় রেখে বসে আছে। এখনও ওর মনে হচ্ছে হেঁটে যাওয়াই এর থেকে অনেক ভালো ছিল। পাশে সেই যাত্রী লাজুক ভঙ্গিতে অরিনকে দেখছে তো হাসছে। সেই যাত্রী আর কেউ নয়, রামু। তুমি দাঁত কেলানো বন্ধ করবে? কেমন আছো অরিনাফা? ধুর। আজিয়ান বেশ মজা নিচ্ছে হরিণের এই বিরক্তি। তোমার লাইগা মই একখান কবিতা বানাইছি, শুনো বলতাছি। হিসা জিন ঋণ আন্ডা, কলের পানি ঠান্ডা, আছে কত ঋণ, আয় তো আরে ভালোবাসি অরিন। অরিন টুকুস করে ভ্যান থেকে ধাক্কা দিল ওরে। তোর কবিতা দিয়ে পিন্ডি চটকা তুই যত সব। আদ্রিয়ান জোরে জোরে হেসে উঠল। হরিণ রেগে বুম হয়ে আছে। হাঁকা বাঁকা পথের কারণে ভ্যানে কিছুটা ঝাঁকি দিচ্ছে। ঝাঁকির জন্য অরিন পড়ে যেতে নিলেই আদ্রিয়ানকে বাহু ডোরে হাঁটকে নেয়। মুহূর্তেই শিহরণ বয়ে যায় হরিণের মনে। এই অনুভূতির কারণ অরিনের অবুঝ মন জানে না। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বৈশাখ মাসে এমন একটু একটু ঝড় বৃষ্টি হয়। এর মাঝেই ভ্যানের চাকা পাংচার। হাগোতায় ওদের হাঁটা শুরু করতে হলো, কিন্তু রক্ষা হলো না। বৃষ্টি শুরু হয়ে গেছে। হরিণ হাঁটা থামালো। মাঠ পেরোলেই বাড়ি। বৃষ্টির আবেশে চোখ বন্ধ করে ভিজতে লাগলো। আদ্রিয়ান কিছু তো যাওয়ার পর যখন বুঝলো হরিণ সাথে নেই, তখন পিছন ঘুরে দেখলো বৃষ্টিতে ভিজছেও। অদ্ভুত লাগতে শুরু করলো আদ্রিয়ানের। ঘুরে চলে যাচ্ছে ও। হুট করেই এগিয়ে গেল। অর্ণের কিছু কাছে গিয়ে ওকে ছুতে যাবে, সেই মুহূর্তেই ওর হাত থামলো।
নিজেকে দূরে সরিয়ে আনল। মাথার চুল মুঠো করে ধরে বলতে লাগলো, নিষিদ্ধ। নিজেকে ধাতস্থ করে অরিনকে ডাক দিল। অরিন, অরিন চোখ মিলে তাকালো। বাড়ি চলো, এখনের বৃষ্টি ভালো না। ভেজতে ভেজতে দুজনে বাড়ি গেল। রাতে অরিন বিছানা গোছাচ্ছে এমন সময় জানালায় কারো অবয়ব দেখে বেশ ভয় পেল। পরক্ষণে রামুকে দেখে মেজাজ আসমানে। কোমরে 2 হাত রেখে বলল, কি চাই? তোর কোন দিনের প্রেমিকা আমি তখনের কাহিনী ভুলে গেলি? অরিন খাটের নিচ থেকে লম্বা লাঠি বের করলো। হয় তুই যাবি, নয় তোর লাশ। বের হ। আগে মাইনসে কইতো মায়া মানুষের রাইতে জিনে ধরে, আজকে দেখিও লইলাম। তোরে রে! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেই দৌড়। যত সব। সকালে অরিন ঘুমাচ্ছে, বাইরে ওর মা ডাকছে। আজ এত সকাল সকাল কেন ডাকছো? 5টাও বাজেনি। কথা কম বল, ব্যাগপত্র গুছাই, সব নিয়ে নে যেগুলো প্রয়োজন। মায়ের গলা কেমন যেন ভার ভার শোনাচ্ছে। হঠাৎ মা পরম আদরে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তুই শহরে যাচ্ছিস? মানে তোর মামার বাসায় থেকে তুই কলেজে পড়বি। মজা করছো? না রে মা, তুই পড়াশোনা কর, যাতে কখনো কোনো সমস্যা পড়লে পড়াশোনার মাধ্যমে কিছু করতে পারিস। আমি থামবো কিভাবে মা? আর টাকা? অভ্যাস কর মা, আর টাকার চিন্তা করতে হবে না। মা চলে যেতে নিলেই মা, অরিনের মা ফিরে দেখলো অরিনের চোখ ছলছল করছে। মা মুচকি হাসলো। ছুটি পেলেই আসবি কেমন? অরিন মাকে জড়িয়ে ধরল। গাড়ির জন্য দাঁড়িয়ে আছে অরিন, তনয়া, সোহা আর মা মামি। তনয়া আর সোহা ছুটি পেয়েছে, তাই কয়েকদিন ঘুরে আসবে। আজিয়ান গাড়ি নিয়ে আসতো। মা বাবা তোমরা গাড়ি নিয়ে চলে যাও। আজিয়ান অরিনের দিকে তাকিয়ে বলল। অরিন ট্রেনে। চমকে তাকালো। রিয়েলি? ধন্যবাদ ইংরেজ বাবু। উফ, ভাবতেই ভালো লাগছে আমিও ট্রেনে উঠেছি। ট্রেন ছেড়েছে আরো 5 মিনিট আগে। আরিফা, তনয়া আর সোহা জানালার ধারে বসে আছে। কোন কলেজে অ্যাডমিশন টেস্ট দিতে চাও? বিথি রিদিদের কলেজ। তাহলে দেরি নেই, কয়েকদিনের মধ্যে এক্সাম, তাই বাসায় গিয়ে আজ রেস্ট নেবে, কাল পড়বে। তাহলে অরিন আপু কি ঘুরবে না আমাদের সাথে? ও অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর না হয় ঘুরবো আমরা। সবাই সম্মতি জানালো, কারণ অরিন ছাড়া ঘুরে কেউ মজা পাবে না। ওরা কোনো ক্যাবিন নেয়নি। ট্রেন কিছুক্ষণের জন্য হার্ক স্টেশনে থামলো। আর কয়েকটি স্টেশন এরপরেই ওদের স্টেশন। পৌঁছাতে পৌঁছাতে বিকেল হবে। আজিয়ার নামলো কিছু খাবার আর পানি আনতে। পাশের সিট এতক্ষণ খালি ছিল, কিন্তু স্টেশনে লোক উঠেছে। কয়েকজন ছেলে আর কয়েকজন মেয়ে সিট ঘিরে জড়ো হয়ে বসেছে। হরিণের বেশ লাগলো। সবাই মিলে হাসি ঠাট্টা গান গাচ্ছে। এই আপু, হুম, এদিকে তাকিও না, দেখো ওই কর্নারের ছেলে তোমার দিকে তাকিয়ে আছে কেমন করে। অরিন খেয়াল করলো ব্যাপারটা, কিন্তু বুঝলো না ঠিক কাকে দেখছে। কারণ এক সিটেই ওরা 3 বোন বসে আছে। অরিন আর তাকালো না। জানালা দিকে অরিন আর আজিয়ান বসেছে। তনয়া, সোহা আর আরিফা ওদের পাশে। বেশ অনেকক্ষণ পর জানালা দেখলো আজিয়ান উঠছে। এদিকে আসতেই এক ছেলে বলে উঠল, আরে আদ্রিয়ান। আজিয়ান চমকে গেল। তারপর ওদেরকে দেখে হাসলো। আরে অনিক, তোরা এখানে? এই কালকে একটু ঘুরতে আসলাম এইখানটায় সবাই, আর আজকে ব্যাক করছি। তোর কি খবর? গ্রামে গিয়ে তো আর ফোন করলি না। আরে ওখানে নেটে যা অবস্থা, তাতে ঠিকমতো অনলাইনই হতে পারিনি। পাশ থেকে এক মেয়ে বলে উঠল, তোর সিট কোথায়? এখানে বস আমাদের সাথে, অনেক দিন পর ক্যাম্পাসে আড্ডার ফিলিংস পাবো। আরে রোজ না? কেন, ওকে চিনিস না? এরকম আটা ময়দা মাখলে একে চিনবে বল? সবাই হেসে উঠল। তুই ভালো যে কবে হবি। আর এই আরেক সাধু মিস্টার সাগর, দেখ এখানে বসেও অফিসের কাজ করছে। সাগর এক পলক তাকালো, আবার কাজে মন দিল। আদ্রিয়ান হাতে থাকা খাবার আরিফার হাতে দিল। এটা তোর বোন না? যেই ছেলে তাকিয়েছিল সে বলে উঠল,
আমার বোন। এরা কারা? ও অরিন, তনয়া আর সোহা। অরিন আর তনয়া আমার ফুফাতো বোন, আর সোহা ওদের কাকার মেয়ে। হাজিয়ান একে একে সবাইকে ওদের সাথে পরিচয় করে দিল। হরিণের বেশ লাগছে। যাত্রা এরকম হট্টগোল না হলেই মজা নেই। যে ছেলেটি তাকিয়েছিল তার নাম সৌরভ। ওরা সবাই আদ্রিয়ানের সাথেই কাজ করে। ওদের কয়েকদিনের ছুটি ছিল, সবার সাথেই আড্ডা মজা এভাবেই চলছে। আদ্রিয়ান, একটা গান গা, তোর গান ছাড়া আড্ডা অসম্পূর্ণ। আদ্রিয়ান এতক্ষণ অরিনকে দেখছিল। সবার সাথে আড্ডা দিতে কত আনন্দ পাচ্ছে তা ওর চোখ দেখেই বোঝা যায়। অনেকের কথায় ঘর থেকে বের হলো, কিছু বলল না, কারণ জানে মানা করলেই এরা শুনবে না। তাই অনেকের থেকে গিটারটা হাতে নিল, কি ভেবে চোখে সানগ্লাস পরে নিল। ওর কাণ্ডে সবাই অবাক হলেও পাত্তা দেয়নি। অনলি এক কলি, অবুঝ মনে ঠিকানা, তুমি কি হবে মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে, কে তো বলো না। হরিণের মনে হলো হাজিয়ান ওর দিকে তাকিয়ে গান গাচ্ছিল। কেমন অস্থির অস্থির লাগছে ওর। জানালায় হেলান দিয়ে হাজিয়ান ওর দিকে তাকালো। এদিকে সবাই আরেক কলি গাইতে বলছে ওকে। হরিণ হুট করেই মিলালো পরের কলি। আমার চোখের মাঝে তুমি যে কালো, স্বপ্ন ভুবন জুড়ে তোমারই আলো, আমি তোমাকে বেসেছি কত ভালো ও প্রিয়। দুজনেই মিলালো। তুমি আমার, তুমি আমার, এর সুখে হবে যে মরণ, বেঁচে আছি এই পৃথিবীতে একটাই তুমি যে কারণ। ওদের গান শুনে সবাই মুগ্ধ। তনয়া আর সোহা হবাক। এত বছরে বোনকে গান গাইতে শুনে নাই। হরিণের বা লজ্জা লাগছে। ওর কি হয়েছিল ও নিজেও জানে না। এরকম পাগলামি করলো ভাবতেই উঠে গেল। হাতরান যেতে চেয়েছিল, কিন্তু ব্যাপারটা খারাপ দেখাবে। সবাই ভাবলেও হয়তো বসে থেকে বোর হচ্ছে। তাই তানিয়া, সোহা আর আরিফাও হাতটায় বেশ মিশে গেছে। ফোনের বাহানা দিয়ে হাতরানও উঠে অরিনের কাছে গেল। কি হয়েছে? হরিণ কাদো ফেস করে বলল, কে জানে, হুট করেই এই গানের পরের কলি গাইতে ইচ্ছে হলো। না জানি সবাই কি ভেবেছে, আর কাকের গলা শুনে নিশ্চয়ই হাসছে। আজিয়ান হাসল। কেউ কিছু ভাবছে না, আর তুমি দারুণ গাও। আগে কেন বলনি গান গাইতে পারো? আমি কোনোদিন গান গেয়েছি নাকি? গান কেবল শুনতাম, গুনগুন করতাম, কিন্তু গাইতাম না। আচ্ছা চলো, এখানে বেশ বাতাস, ঠান্ডা লাগতে পারে, আর বিপদ আপদের কথা তো বলা যায় না। একটা কথা বলবো? হুম। আপনি সানগ্লাস কেন পরলেন গান গাওয়ার আগে? আজিয়ান আমতা আমতা করলো। কি বলবে ও? ওর কেন জানি ইচ্ছে করলো অরিনকে দেখে গান গাওয়ার, কিন্তু ব্যাপারটা কেউ ভালোভাবে নিবে না, তাই ওই পদক্ষেপ। আসলে তাহলে কারো দিকে অত খেয়াল হবে না, তাই। ও আচ্ছা। অরিনরা পৌঁছে গেল। সবাই বিদায় দিয়ে গাইতে উঠল। বাসায় পৌঁছাতেই সন্ধ্যা নেমে এলো। মা মামিরা আরও 1 ঘন্টা আগে পৌঁছেছে। সবাই খেয়ে দিয়ে রেস্ট নিতে চলে গেল। অরিন, সোহা গেস্ট রুমে, তনয়া আরিফা হারিফার রুমে ঘুমাচ্ছে। আপু, হুম। হাদরিয়ান ভাইয়া কি ভালো, তাই না? আমরা তো ভেবেছিলাম ভাব থাকবে অনেক, আর দেখো কি সুন্দর মিশে গেছে। প্রত্যেক মানুষই মিশুক, কিন্তু অনেকেই সেটা প্রকাশ করতে চায় না, আর অনেকেই সেটাকে ভাবে লোক খারাপ বলবে। উনিও তেমন। তোমার সাথে ওনার বেশ জমে। হয়েছে, ঘুমা। সোহা আর অরিন ঘুমিয়ে গেল। সকাল 7টা বাজে। জার্নির কারণে আজ অরিন অভ্যাসের থেকে বেশি ঘুমিয়েছে। এখনও কেউ উঠেনি। অরিন উঠে সারা বাড়ি ঘুরল। এভাবেই ঘুরতে ঘুরতে ছাদে উঠল। কিছুক্ষণ সময় কাটিয়ে নেমে গেল। ল্যান্ডলাইন থেকে বাড়ির নাম্বারে কল করলো। কতক্ষণ মায়ের সাথে কথা হয়নি, 2বার রিং হতেই ধরলো। কেমন আছিস? বুঝলে কিভাবে আমি? সকাল সকাল ও বাড়ি থেকে তুই ছাড়া কেউ কল দিবে না? আচ্ছা, মা কোথায়? উঠান ঝাড়ু দিচ্ছে। এটা খবর ছিল। কিসের? তেরা আশিক রামু তোর জন্য কালকে হাত পা ছড়িয়ে কেঁদেছে। ওর কথা বাদ দাও। কাকি কাকা কেমন আছে? ভালো। আরও কিছুক্ষণ মায়ের সাথে কথা বলেই রেখে দিল। 8টা বাজে। হরিণ রান্নাঘরে উকি দিল।
বুয়া কাজ করছে। টুকি বুয়া ভ্রু কুচকে তাকালো, তারপর অরিনকে দেখে সালাম দিল। অরিনও ভ্রু কুচকে তাকালো। টুকি Let's go. Marked a location. Marked a location.